এবার দেখো আমরা বলছিলাম যে এই অধ্যায়ে বা এই চ্যাপ্টারে যা যা পড়বো সেখানে তিনটা জিনিস ছিল। নাম্বার 1 ছিল কি বিশ্বদয় বিবরণী, নাম্বার 2 ছিল মালিকানার সত্ত্ব বিবরণী, নাম্বার 3 ছিল আমাদের আর্থিক অবস্থা বিবরণী। এখন আমরা সেকেন্ড পার্টটা আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী কি? এবার দেখো যে একটি নির্দিষ্ট হিসাবকালে, তার মানে দেখো এটা বিশ্বদয় বিবরণীর সাথে মিল আছে। বিশ্বদয় বিবরণী আমরা একটা নির্দিষ্ট হিসাবকালের জন্য তৈরি করি। কিসের জন্য? নির্দিষ্ট হিসাবকালের জন্য, নির্দিষ্ট হিসাবকালের জন্য তৈরি করি। সেম ওয়েতে মালিকানা সত্ত্ব বিবরণীটাও কি করি আমরা? নির্দিষ্ট একটা হিসাবকালের জন্য মেক করে থাকি। তাহলে একটি নির্দিষ্ট হিসাবকালে মালিকের সত্ত্ব পরিবর্তন সংক্রান্ত, একটা প্রতিষ্ঠানে একজন মালিক থাকে, বা একটা যদি এক মালিকানা প্রতিষ্ঠান হয় তাহলে একজন মালিক থাকবে, যৌথ মূলধনী হলে অনেকজন থাকবে, অংশীদারি হলে কয়েকজন থাকবে। এই যে মালিকজন আছে তাদের যে সত্ত্বের যে পরিবর্তন সংক্রান্ত তথ্য, পরিবর্তন সংক্রান্ত কি তথ্য যে বিবরণীতে প্রকাশ করা হয়, যে বিবরণীতে কি করা হয়? প্রকাশ করা হয়, তাকে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী বলি। কি বলি? মালিকানা সত্ত্ব বিবরণী বলি। এবার দেখো মালিকানা সত্ত্ব বিবরণী প্রকাশ করে, মালিকানা সত্ত্ব বিবরণী কে প্রকাশ করে? দেখো তো, একটি হিসাবকালের মালিকানা সত্ত্বের পরিবর্তন সংক্রান্ত তথ্য মালিকানা সত্ত্ব বিবরণী প্রকাশ করে একটি হিসাবকালের, কিসের? একটি হিসাবকালের মালিকানা সত্ত্বের পরিবর্তন সংক্রান্ত, মালিকানা সত্ত্বের পরিবর্তন সংক্রান্ত যে তথ্যগুলো আছে এগুলো কি করে? প্রকাশ করে। এরপর আসো, প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য। তার মানে প্রস্তুত করা হয় কিসের জন্য? একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য, একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য। হিসাবকাল বলতে সাধারণত আমরা 1 বছরকে বুঝি, সাধারণত আমরা 1 বছরকে বুঝি, সাধারণত 1 বছরকে বুঝি। হিসাবকাল বলতে সাধারণত আমরা 1 বছরকে বুঝি, 1 বছরকে আমরা বুঝি। ঠিক আছে? হিসাবকাল বলতে সাধারণত আমরা 1 বছরকে, হিসাবকাল বলতে সাধারণত 1 বছরকে আমরা বুঝি। ওকে, আমরা বুঝি। এটা কয় বছরের জন্য? 1 বছরের জন্য। এখন এই হিসাবকালটা আমাদের হয় জানুয়ারি থেকে ডিসেম্বর, আর নয় হচ্ছে জুন থেকে জুলাই, জুন থেকে কি জুলাই। মানে হচ্ছে যে একটা বছরের মানে প্রথম শেষ 6 মাস, আর একটা বছরের কি প্রথম 6 মাস, এই 6 মাস মিলে একটা বছর, মানে একটা হিসাবকাল, এইভাবে কাউন্ট করা হয়। ওকে, এরপর আসা হচ্ছে যে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করা হয় হিসাবকাল, সময়কাল বা কালীন ধারণা অনুযায়ী। মানে এটা একটা নীতি। এটা কি নীতি? এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতি। তোমাদের হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের 5ম অধ্যায় দেখবে হিসাবের নীতিমালা নামে একটা চ্যাপ্টার আছে। হিসাবের নীতিমালা নামে কি আছে? একটা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারে যে নীতিগুলা, সেই নীতিটা কিন্তু এখানে কি করা হচ্ছে? আলোচনা করা হয়েছে বা ডেসক্রাইব করা হয়েছে। তো বলা হয় যে মালিকানা সত্ত্ব প্রস্তুত করা হয় কি? হিসাবকাল, সময়কাল বা কালীন ধারণা অনুসারে। এটা একটা এমসিকিউ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি বলা হয় যে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করা হয় কিসের ভিত্তিতে বা কোন নীতির আলোকে, তাহলে কি হবে? হিসাবকাল ধারণা অথবা সময়কাল ধারণা অথবা কি হবে? কালীন ধারণা অনুসারে প্রস্তুত করা হবে। ওকে, এরপর আসা হচ্ছে, এরপর হচ্ছে যে মালিকানা সত্ত্ব বিবরণী যে প্রস্তুত করা হয় বা মালিকানা সত্ত্ব বিবরণীর যে চার্টটা বা যে বিবরণীটা, এখানে কোন কোন এন্ট্রিগুলো আসবে আমাদের এই জিনিসগুলো একটু কি করতে হবে? পরিচিত হতে হবে। ওকে, এখন আসো আমরা পরিচিত হই। শুরুতে দেখো আমাদের ঘরে বিবরণ টাকা। এখন দেখো শুরুতে যে এন্ট্রিটা আসবে, শুরুতে যে এন্ট্রিটা একদম প্রথমে, সেটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। কি মূলধন? প্রারম্ভিক মূলধন। মানে যে মূলধনটা আমাদের 1/1/2026 সালে দেওয়া থাকবে, মানে বছরের শুরুতে দেওয়া থাকবে। যে মূলধনটা আমাদের বছরের শুরুতে দেওয়া থাকবে সেটাকে বলা হবে কি? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন মানে একটা বছরের শুরুতে। ওকে, যোগ অতিরিক্ত মূলধন। যোগ অতিরিক্ত মূলধন মানে ব্যাপারটা হচ্ছে একটা বছরে প্রারম্ভিক মূলধন দেওয়ার পরেও বা প্রারম্ভিক মূলধন থাকার পরেও তারা একটা বছরের মাঝামাঝি সময়ে অথবা যে কোনো সময়ে তারা কি করে? আবার অতিরিক্ত মূলধন কি করে? সংগ্রহ করে বা অতিরিক্ত মূলধন কি করে? আনয়ন করে। সেটা আমরা কি করতে হবে? যোগ করতে হবে। সেটা কি করতে হবে? যোগ করতে হবে। তারপর মূলধনের সুদ, তারপর কি করতে হবে? মূলধনের সুদও যোগ করতে হবে। যোগ নিট লাভ, যোগ নিট লাভ। বিশ্বদয় বিবরণীতে আমাদের যে নিট লাভটা হবে, বিশ্বদয় বিবরণীতে আমাদের যে কি হবে? নেট লাভটা হবে, সেটা আমরা কি করব? যোগ করব। সেটা আমরা কি করব? যোগ করব। এরপরে বিয়োগ করব কোন কোন এন্ট্রিগুলা? দেখো, যদি আমাদের ক্ষতি হয়, লাভ হলে কি করব? যোগ করব। লাভ হলে কি করব? লাভ হলে হচ্ছে আমরা যোগ করব। লাভ হলে আমরা যোগ করব। লাভ হলে আমরা কি করব? যোগ করব। আর যদি ক্ষতি হয় তাহলে আমরা বিয়োগ করব। যদি লাভ হয় আমরা যোগ করব, যদি ক্ষতি হয় তাহলে আমরা কি করব? বিয়োগ করব। এরপর আসে উত্তোলন। এরপর আসে কি? উত্তোলন। এবার দেখো উত্তোলনের মধ্যে হচ্ছে আমাদের দুটা জিনিস, উত্তোলনের মধ্যে হচ্ছে আমাদের দুটা জিনিস এখানে একটু অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, উত্তোলন, নগদ উত্তোলনও মাইনাস করবা, আবার পণ্য উত্তোলনও মাইনাস করবা। ঠিক আছে? নগদ উত্তোলনও মাইনাস করবা, নগদ উত্তোলন, নগদ উত্তোলনও মাইনাস করবা, পণ্য উত্তোলন কি করবা? মাইনাস করবা। এরপর আয়কর। আয়কর মানেও উত্তোলন, কিন্তু আয়কর মানেও কি? উত্তোলন।
এরপর আছে দেখো উত্তোলনের সুদ মাইনাস করবো জীবন বীমা প্রিমিয়াম, এটাকেও কিন্তু আমরা উত্তোলন হিসেবে কাউন্ট করি। জীবন বীমা প্রিমিয়াম এটা কি উত্তোলন, জীবন বীমা প্রিমিয়াম এটা কি হবে উত্তোলন। তার মানে কি এখন আমরা যে মাইনাস করব বা বিয়োগ করার যে অ্যান্টিগুলো সেটা কি কি উত্তোলন। উত্তোলনের মধ্যে দুই ভাবে, একটা হচ্ছে নগদ উত্তোলন, একটা কি পণ্য উত্তোলন, ঠিক আছে, নগদ উত্তোলন এবং কি পণ্য উত্তোলন। সেকেন্ড হচ্ছে কি আমাদের আয়কর মাইনাস করতে হবে, উত্তোলনের সুদ মাইনাস করতে হবে, জীবন বীমা প্রিমিয়াম এটাও কি করতে হবে মাইনাস করতে হবে। মাইনাস করার পরে যোগ বিয়োগ করার পরে যেই ব্যালেন্সটা বের হবে সেটার নাম হচ্ছে মালিকানা সত্ত্ব, সেটার নাম কি মালিকানা সত্ত্ব। তবে হ্যাঁ এখানে আরেকটা এন্ট্রি আমাদের যোগ করতে হয়, এখানে বের করার পরে সাধারণত এখানে বের করার পরে আমরা যে একটা এন্ট্রি যোগ করবো সেটা সাধারণ সঞ্চিতি যোগ করতে হবে। কি করতে হবে সাধারণ সঞ্চিতি যোগ করতে হবে, যোগ করার পর যেটা বেরো ওটাই মালিকানা সত্ত্ব।